আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। আমি অবাক হয়ে যাচ্ছি, একটা দল আমি শুনতাম CPIM জমানায় শুনতাম যে তৃণমূল কংগ্রেস নীতি নেই, আদর্শ নেই, তৃণমূল কংগ্রেসে কোনো রেজিমেন্টেশন নেই, তৃণমূল কংগ্রেস যেদিন ভাঙবে, তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষমতার বাইরে যাবে, সেদিন তৃণমূল কংগ্রেস একদিন বা দুদিন ম্যাক্সিমাম টিকতে পারবে। একদিন তো তৃণমূল কংগ্রেস টিকে গেল, সরকার চলে যাওয়ার একদিন মানে 24 ঘন্টা তৃণমূল কংগ্রেস ভেঙে পড়েনি। কিন্তু এই 24 ঘন্টা থেকে 30 ঘন্টার মধ্যে যা যা হয়েছে তৃণমূল কংগ্রেসে, অবিশ্বাস্য। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবু সোনা কচি নেতা, বিভিন্ন জায়গাতে ঘুরে বেরিয়ে মানুষকে আশ্বস্ত করবেন এমন একটা বিষয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাপটি মেরে বাড়ির মধ্যে বসে রয়েছেন, মানে যে যেখানে যা ইচ্ছা হয়ে যাক না কেন, আমি বাড়ি থেকে বেরোবো না দাদা, আমি সাথে পাচে থাকি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কেসটা, সেই কেসটা আমি আবারও বলছি, বিপণন বা মার্কেটিং এর ভাষায় সবচেয়ে বড় কেস স্টাডি হতে পারে। একজনকে ফুলিয়ে ফাঁপিয়ে বেড়াল থেকে বাঘে পরিণত করার যে স্ট্র্যাটেজি মার্কেটিং সংস্থাগুলো নেয়, সেই মার্কেটিং সংস্থার সবচেয়ে বড় প্রোডাক্ট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন রাস্তায় নেমে রাজনীতি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারীর মতন ঘষতে ঘষতে আন্দোলন করতে করতে জুতো শুকতলি খুলতে ছাড়াতে মার খেতে খেতে মন্ত্রী হয়েছে বা বিধায়ক হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় না CPIM কর্মী যারা সাইকেল করে বিভিন্ন জায়গায় ঘুরে তাদের মতন গণশক্তি পত্রিকাটা দেওয়ালে সাটিয়েছেন। অভিষেক ব্যানার্জি RSS এর যারা স্বয়ংসেবক রয়েছে তাদের মতন দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর কোনো ডেজিগনেশন ছাড়া, কোনো পদবি ছাড়া, কোনো নাম ছাড়া ছায়া মানুষের মতন কোনো জঙ্গলে হয়তো গিয়ে পড়ে রয়েছেন, কোনো গরিব মানুষের বাড়িতে হয়তো থেকে মাটিতে শুয়ে দিনের পর দিন সংগঠনকে মজবুত করার কাজ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রাউন্ড লেভেলের নেতাই নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রাউন্ড লেভেলের রাজনীতিটাই বোঝেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে নেতা হয়েছে, আপনিও নেতা হতে পারবেন। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো 100টা পুলিশ সামনে, 100টা পুলিশ পেছনে, 200 জন দাদা 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 তুমি কি গ্রেট, দাদা তুমি তো সুপারস্টার, দাদা তুমি তো আইকন, এই সমস্ত কিছু 200 জনকে লাগাতার বলতে হবে। কেশব দে, আমি তো অবাক হয়ে যাচ্ছি, কেশব দেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। কেশব দে, তুমি ওই নাকি গলায় তুমি অভিষেক সাহস অনেক দিয়ে তোমায় সামথিং বাংলার যুবরাজ, আজ তোমায় জানাই সালাম। ভাবুন, বাংলায় যুবরাজ আবার কি? তুমি কোন হরিদাস পাল ভাই? যুবরাজ মানেটা কি? রাজা রানীর রাজত্ব চলছে নাকি এই বাংলাতে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবুন কতটা অযোগ্য একজন নেতা, এবং এই নেতাকে অরূপ বিশ্বাস, শোভনদেব চ্যাটার্জি, ফিরহাদ হাকিম, মদন মিত্র এদের স্যার করতে হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশ দিয়ে গেলে স্যার। তার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলটা চালাতেন সেই দলটাই নয়, সেই দলটা আসলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখনো এই মুহূর্তে গ্রাউন্ড পলিটিক্স করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্লাভস টাভস পরে একদম ফিটফাট 5 স্টার হোটেলের যারা চা বা জলখাবার দেন তাদের থেকে চা খাচ্ছেন। আমার অবাক লাগলো, রাজত্ব নেই, রাজপাট নেই, বিধায়ক নেই, কিচ্ছু নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো আরে একটু বাইরে বেরোন, এত ভীতু কেন, এত ভয় কেন?
আপনি যদি এত ভয় পান তাহলে যে বিজেপির নেতাটা যে মার খেতে 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 আজকে বিধায়ক হয়েছে সে তো হাসবে এবার। আরে বিজেপির নেতা ছাড়ুন, বিজেপির নেতারা তো বড় ব্যাপার। যে এবিভিপির ছেলেটা যাকে আপনারা পাট করে মেরেছিলেন পাথর প্রতিমায়, বা ছেড়ে দিন আরএসএস এর যে স্বয়ংসেবক যে সাইকেল নিয়ে মুর্শিদাবাদের রাস্তায় ঘুরছিল এবং তৃণমূল কংগ্রেস তাকে পাট করে মেরেছিল, আজ তাদের পাশে গিয়ে দাঁড়ান, দেখুন রাজনীতিটা কিরকম লাগে। রাজনীতির কথা বলবেন, এদিকে এরকম ভাবে একদম ফিটফাট ভাবে, মানে তাহলে এত কিছু করছেন, তাহলে এই রাজ্যসভার একটা টিকিট নিয়ে ওখানে যান না, লেকচার মারবেন বাড়ি চলে আসবেন, লেকচার মারবেন বাড়ি চলে আসবেন। লোকসভাটাও হয়তো এবার জিততে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সহজে একদিনের মধ্যে দেখিয়ে দিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসলে প্রশান্ত কিশোর বেড়াল ফুলিয়ে বাক করেছিল, একটা বিরাট বেলুন, সেই বেলুনটাকে ফুলিয়ে ফাঁপিয়ে জাস্ট কয়েকশো কোটি টাকা দিয়ে মার্কেটিং করা হয়েছিল। এটা বলে ওই যে বললাম ওই কেশব দে যে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কারোর পাশে নেই, তুমিও অভিষেক কি একটা এনার্জি, বাংলার ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই সমস্ত কিছু সব শেষ, কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো পচা আপেল আপনার চারপাশে ঘুরতো ভাবুন। আপনি বরঞ্চ এই মুহূর্তে যোগ্য কোনো দলে যান, তৃণমূল আপনার জন্য যোগ্য দল নয়, অযোগ্য দল। যদিও আপনার জায়গা বোধহয় বিজেপিতে হবে না, বোধহয় না নরেন্দ্র মোদী নিজেই আপনাকে বিজেপিতে নেবে না, সিপিআইএম নিতে পারে। কারণ সিপিআইএম যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন নেত্রীকে পান তাহলে সিপিআইএম মোটামুটি এক থেকে একটু ঘুরে দাঁড়ানোর মতন জায়গায় থাকতে পারে। আমি বলছি না চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে 30 সেকেন্ড আপনি যদি গাড়িটাকে স্লো করতেন, আপনার গাড়ির নাম্বার নোট করে নিত কলকাতা পুলিশ। এখন অনেক মেরুদণ্ডহীন কলকাতা পুলিশ তারাও পাল্টি খেয়েছে, সেটা আলাদা বিষয়, তারা সরকারি কর্মচারী। রিপাবলিক বাংলাকে বিভিন্ন প্রেমপত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, বিজেপি অনেক সময় তাদেরকে চটি চাটা পুলিশ বলে। আমি জানি না মানুষ চটি চাটতে পারে কিনা, চাটলে হয়তো খারাপ, ডায়াবেটিসের যদি সমস্যা থাকে, হার্ট ব্লকেজের সমস্যা থাকে, তাতে আরও ত্বরান্বিত করতে পারে, কারণ প্লাস্টিক থাকে। চটি চাটবেন না, চটি চাটা খারাপ। আর মানুষ চটি চাটবে কেন, আর মানুষকে লোকে গাই বা দুধেল গাই বলবে কেন, এই প্রশ্নটা দীর্ঘদিনের আমার। তো যাই হোক, এই মুহূর্তে আমি কেন বলছি চিরদিন কারো সমান নাহি যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 200 জন থেকে 250 জন পুলিশের ডেপ্লয়মেন্ট থাকতো, ভাবতে পারছেন? আমরা এই রিপাবলিক বাংলা চ্যানেলটা, এই এত বড় নেটওয়ার্ক, অর্ণব গোস্বামী যেটার প্রধান মুখ্য সম্পাদক, সেই নেটওয়ার্কে 250 জন, মানে আমি, ক্যামেরার পেছনে যে দাদা রয়েছেন, তার পেছনে যিনি তার ধরে রয়েছেন, যে আলো করছে, সব মিলিয়ে ম্যাক্সিমাম 200 থেকে 250 জন আমরা ঝাঁপিয়ে পড়ে এত বড় নেটওয়ার্ক চালাই। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচো সাংসদের বাড়ির সামনে পাহারা দেওয়ার জন্য শুধুমাত্র 200 থেকে 250 জনকে ডেপ্লয়মেন্ট করা হতো। 3 বেলা শিফটে 2 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডেপ্লয়েড থাকতো। শান্তনু সিনহা বিশ্বাসের মতন কিছু দলীয় কর্মী যারা নিজেদেরকে আবার পুলিশ ভাবতেন, তারা প্রতি মুহূর্তে ইয়েস স্যার করবার জন্য দেখে আসতেন যে বাবু সোনা বা ছোট বাবু, যে বা ছোট সাহেব, কিছু একটা বলতেন বোধহয়, বিজেপি বলেছে, আমাকে কিছু বলবেন না, বিজেপিকে বলুন। শান্তনু সিনহা বিশ্বাস নাকি ছোট সাহেব বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতেন। সেই শান্তনু সিনহা বিশ্বাস কোথায় আমরা জানি না। তো যাই হোক, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা নিয়ে জবাব চাই বাংলা শুরু করব। আমি আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বেলুন, সেই বেলুন বাস্ট হয়ে যাওয়ার পরে যেরমভাবে নেতানো বেগুন ভাজা বা বেগুনির মতন বিভিন্ন চপের দোকানে বেগুনিগুলো পড়ে থাকে সকালের বেগুনি রাতে, ঠিক সেরকম ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ডটা এই মুহূর্তে পড়ে রয়েছে। খুব হতাশাজনক, কিন্তু এটাই সত্যি। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা দেখবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেকের বাড়ির সামনে মাছি তাড়ানোর মতো নিস্তব্ধতা, পুলিশের কিয়স্ক, বেঞ্চ সমস্ত খাঁখা করছে। ক্ষমতা চলে যেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা। হরিশ চ্যাটার্জির স্ট্রিটের এই সাংসদের বাড়ির সামনে 30 সেকেন্ড দাঁড়ানোর অনুমতি আগে পাওয়া যেত না, এখন যতক্ষণ ইচ্ছা আপনি দাঁড়িয়ে লোকে ছবি তুলছে। ভাবুন এই অবস্থা, ফুল ফ্রেমে দেখাবো এই ছবিটা।
মানুষজন আসছে শান্তিনিকেতনের সামনে ছবি তুলছে, এবং এই ছবিটা দেখুন। ভাবুন আপনার বাড়িতে, অনেকের বাড়িতে সিসিটিভি ক্যামেরাটুকু নেই। আমি তো বলবো সেই সমস্ত বিজেপি কর্মী, আরএসএস এর স্বয়ংসেবক যাদের বাড়িতে সামান্য সিসিটিভিটুকু নেই, আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যাক্সের টাকায়, আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, এক্স-রে মেশিন শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের সামনে এক্স-রে মেশিন, এয়ারপোর্টে, বিমানবন্দরে, বড় বড় সংস্থার অফিসে যেভাবে এক্স-রে মেশিন থাকে, মানে আপনি ব্যাগ নিয়ে আসছেন, ব্যাগের মধ্যে কি আছে সেগুলো পর্যন্ত ভাবুন। এইটা আপনার ট্যাক্সের টাকায় কেনা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন না কোনো নিরাপত্তা পাচ্ছেন, না কোনো পুলিশের নিরাপত্তা পাচ্ছেন, না কোনো সিকিউরিটি গার্ড পাচ্ছেন। আমাদের প্রতিনিধি পিঙ্কি শান্তিনিকেতনের সামনে থেকে একটা বিস্তারিত রিপোর্ট তুলে ধরেছে, একবার দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মানুষজন হেঁটে যাচ্ছেন, ফুটপাতে হেঁটে যাচ্ছেন, সেখান থেকে হাঁটাচলা করছেন, ছবি তুলছেন, এবং কোনো পুলিশ এসে কাউকে আটকানো হচ্ছে না। এই ছবি নজিরবিহীন নয়, বরং এই ছবি বাংলা আগে দেখেনি। অন্যদিকে এই যে উল্টো দিকে সামনে চায়ের দোকানটা দেখতে পাচ্ছেন, এখানেও প্রচুর পুলিশ কর্মী কিন্তু রাখা হতো, প্রায় 150 বসে পুলিশ কর্মী শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ, তার জন্য শুধুমাত্র রাখা হতো। সেই বাড়ি, সেই রাস্তা আজকে খাঁ খাঁ করছে। এই যে চেয়ারগুলো পুলিশে বসার জন্য আনা হয়েছিল, এই ব্যারিকেডগুলো যেগুলো আনা হয়েছিল শুধুমাত্র এই বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্য, শুধুমাত্র এই বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আজকের সম্পূর্ণ ছবি পাল্টে গেছে। সম্পূর্ণ ছবি এতটাই পাল্টে গেছে, শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও নাকি খোদ এই বাড়িতে আর থাকছেন না। ক্যামেরা ওয়াসিম আহমেদের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে জিনিসটা দেখছেন সচক্ষে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি। তার মানে কতটা অপদার্থ একজন নেতা ভাবুন, দূরদর্শী নেতা। লংয়ে 10 বছর পর কি হবে সেটা ভাবতে পারত। অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটামুটি রিল বানিয়েছেন এ যাবৎকালে। স্লোমোতে হাততালি দিচ্ছেন, স্লোমোতে হাত নাড়াচ্ছেন, গাড়ির ওপর উঠে পড়ছেন, শিশুসুলভ একটা ব্যাপার। এবং শিশুরা যদি হঠাৎ করে বড় সাজতে যায়, গাম্ভীর্যপূর্ণ একটা মুখচোখ করতে যায়, তখন যে হাস্যকর একটা পরিবেশ তৈরি হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করছেন। এবং আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি, সিনিয়র মিনমিনেরা এখন যা কম্পিটিশন শুরু করেছে। সিনিয়র মিনমিনে দাদা দেখুন, এখন হয়তো পাগড়ি পরে, লাল পাগড়ি আগে পরার চেষ্টা করে আলিমুদ্দিনে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি খান, আপনি সকালবেলা কি খান, আপনি মায়ের টাকা থেকে কি করে এত বড় যে নেত্রী হয়েছেন, এই সমস্ত কিছু আপনার ইন্টারভিউয়ের পার্ট ছিল। সিনিয়র মিনমিনে দাদা, আপনাকে বলছি, আমার নির্ঘাত ধারণা, আমি আপনার চ্যানেল দেখি না, মিনমিনে চ্যানেল দেখি না, কিন্তু আমার নির্ঘাত ধারণা আজকে আপনি গেরুয়া বসন পরে, মাথায় গেরুয়া পাগড়ি পরে, ভস্য লাগিয়ে মিনমিন মিনমিন করতে ঘন্টা খানেক আমি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলবো, এই সমস্ত কিছু নিশ্চয়ই করছেন, কারণ আপনার হয়তো ফান্ডিং আটকে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়েনি এই ইলেকশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী ছিল, আছে, ভবিষ্যতে থাকবে না মিনমিনে মিডিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জবাব চায় বাংলা দেখেন, আপনারও মিনমিনে মিডিয়া দেখতে ইচ্ছা করে না। আপনি রাত 8টায় জবাব চায় বাংলা যে টিভি খুলে অন করেন, একদম রাত 12টা 1টা অবধি রিপাবলিক বাংলা খোলা থাকে, আমি জানি। আমি আজ আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বাংলার মানুষ কিছুটা রেসপেক্ট এখনো করে, কারণ আপনার মধ্যে একটা স্ট্রিট ফাইটার ছিল। আপনি ভাবুন, নেপোটিজম, পরিবারতন্ত্র করতে গিয়ে আপনার দলটাকে কোথায় নিয়ে গেছেন। আপনার পাশে কেউ নেই, আপনি যাদেরকে টাকা দিয়ে পুষেছিলেন মিনমিনে মিডিয়াতে, আপনার 1 সেকেন্ডের বাইট দেখাতে তাদের হাত কাঁপছে, টক 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 করছে। তারা খালি চিতাভস্য মেখে এখন তারা মনে করছে আমি কতটা বড় হিন্দু, আমি কতটা বড় হিন্দু। হ্যাঁ, 4 মে দুপুর 12টার পরে অনেকে হিন্দু 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 করতে শুরু করেছে। রিপাবলিক বাংলা এটাই বলে গেছে, বাংলায় থাকতে হলে, ভারতে থাকতে হলে হিন্দু হিন্দু করতে হবে। আর অটল বিহারী বাজপেয়ী 80-র দশকে বলে গেছে, তুমি বিজেপিকে ঘেন্না করতে পারো, কিন্তু রামকে নিয়ে পাঙ্গা নিও না ভাই, নিপট যাওগে। কি অবস্থা এখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার?
ভাবুন কতগুলো পচা আপেল আর পচা ডিম আপনার চারপাশে রেখে দিয়েছিলেন ঝুড়ি ভর্তি, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভেবেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সিএম হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুর এলাকার কাউন্সিলরও হতে পারবে না যদি এই ক্ষমতায় আর আগামী 20 বছর আপনারা না আসেন। পুলিশ সরিয়ে দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুটো মাস্তানের থেকেও অপদার্থ একজন হম্বিতম্বি করা ছেলে হবে, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আর হম্বিতম্বিও করছেন না। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, আমি সেইটা নিয়েই আমাদের বিধাননগরের এই মুহূর্তে আমাদের এখানে যেখানে অফিস সেখানকার এই মুহূর্তে বিধায়ক ডক্টর শারদত্ত মুখার্জি আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে রজত শুভ্র ব্যানার্জি, খুব ইন্টারেস্টিং চরিত্র। রজত শুভ্র ব্যানার্জি হচ্ছে সেই প্রবাসী বাঙালি অভয়ার জন্য যিনি লন্ডনে স্লোগান তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম প্রতিবেশী। এবং আমাদের সাথে অরিন্দম ভট্টাচার্য থাকবেন, অধ্যাপক, প্রথম থেকে 5 বছর ধরে রিপাবলিক বাংলাতেই ডেডিকেটেডলি এই লড়াইয়ে আমাদের সঙ্গে ছিলেন। মিনমিনে মিডিয়ার বিরুদ্ধে এই যে লড়াই, সেই লড়াইয়ে অরিন্দম দারও অন্যতম ক্রেডিট রয়েছে। আমি তিনজনের কাছেই আসব, কিন্তু তার আগে আমার দাদার মতন আমি দেবকে খুব ভালোবাসি। আই লাভ ইউ দেব, ইউ আর 100% লাভ 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 লাভ। কিন্তু আমি ভেবেছিলাম যে তৃণমূল কংগ্রেস ওই 100% লাভ গানটা রিক্রিয়েট করার চেষ্টা করছে রাজ্যসভা এবং লোকসভায়, মানে দেব এবং কোয়েল ওই পাগলু থোড়া সা করলে রোম্যান্স হতে চলেছে। না, দেব এখন বিজেপিকে সমর্থন করে দিয়ে, সরকারকে সমর্থন করে দিয়ে বলছে ঘাটাল মাস্টার প্ল্যান, সেটা নিয়ে যেন কোনো অসুবিধা না হয়। আপনারা দেখুন এই মুহূর্তে নতুন বিজেপি সরকারকে সমর্থন জানালেন, অভিনন্দন জানালেন দেব। ঘাটাল মাস্টার প্ল্যানে সহযোগিতার বার্তা দেবের, এবং তার পাশাপাশি টালিগঞ্জের ইন্ডাস্ট্রি নিয়ে দেবের বড় বার্তা, রাজনীতি মুক্ত টালিগঞ্জ যেন হয়। বিজেপিকে অনেক অভিনন্দন। টুইটার এক্স হ্যান্ডেলে দেব লিখেছেন বাংলার সরকার করার জন্য শুভেচ্ছা। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন কিনা, টিভিটা অফ করে দিন কিছুক্ষণ, রিপাবলিক বাংলা অফ করে দিন মমতা বন্দ্যোপাধ্যায়। আশা করি বাংলার উন্নয়ন হবে, নতুন সরকারের কাছে অনুরোধ বাংলা চলচ্চিত্র জগৎ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। আরে কাজ করতে পারেনি কেন? কারা কাজ করতে আটকে ছিল আপনি বলেননি কেন? সেই অনুরোধ করব। ঘাটাল মাস্টার প্ল্যানের সহযোগিতা আশা করব। প্রবলেমটা কি জানেন তো, দেব অভিষেক ব্যানার্জির থেকে বেশি দূরদর্শী। আমি সিরিয়াস বলছি, এটা আমি আগেও দেখেছিলাম। দীপক অধিকারী অভিষেক ব্যানার্জির থেকে বড় পলিটিশিয়ান। কেন বলছি? দীপক অধিকারী বুঝতে পারছে ঘাটালের চারপাশে, ঘাটাল লোকসভার যে বিধানসভাগুলো নিয়ে, সেটা তো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। 2029 সালে দীপক অধিকারী কোনো অঙ্কে তৃণমূল কংগ্রেস থেকে জিততে পারবে না। এবার কথা হলো দীপক অধিকারীকে বিজেপি যদি নেওয়ার সম্ভাবনা থাকে নেবে কিনা। কিন্তু আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। আমি এটা নিয়ে আমি শারদত্ত ব্যানার্জির কাছে যাব। শারদত্ত দা, খুব অসহায় লাগছে। আমি একটা সময় ছাত্র রাজনীতি বামেদের দেখেছি, আমি সিপিআইএমকে দেখেছি, অত্যন্ত রেজিমেন্টেড একটা দল। যদিও আজকের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মোল্লাতান্ত্রিক, কট্টর মোল্লাতান্ত্রিক, আর তৎকালীন বুদ্ধবাচ্চা জ্যোতি বসুর দলের মধ্যে কিছুটা বেশ আলাদা ফারাক ছিল। আমি আরএসএস দেখেছি, আমি বিজেপি দেখেছি, আমি তৃণমূল কংগ্রেসও দেখলাম। ক্ষমতা যাওয়ার 30 ঘন্টা হয়নি, মানে লাইন পড়ে যাচ্ছে এখন বিভিন্ন জায়গাতে, এবং এখানে এই মুহূর্তে মানে বিক্ষুব্ধ লোকজনে ভরা। দীপক অধিকারী পর্যন্ত এই কথা বলছেন। কি কেস শারদত্ত দা? বলবো? বলুন। সত্যি কথা বলেছে একজন, দেখলাম, ভালো লাগলো। দৈত্যকুলে প্রহ্লাদ, দেবের উক্তিটা আমার ভালো লাগলো শুনে। সবাই তো এখন অবধি কেউ সত্যি কথা বলতে পারেনি, তা উনি বলেছেন ভালো। আমার একটা নিজের কথা বলি যেটা ভালো লাগবে ময়ূকের। মাছ নিয়ে প্রথম প্রচার শুরু করেছিলাম, জানতাম না কদিন পরে গান বেরোবে ওখানে নিয়ে, মাছ চোর। এখন তো দেখছি শ্রীভূমিতে আরেকখানা গান শুরু হয়েছে, খাল চোর বলে। আমাদের অবস্থা এখন মানে লোকে এরকমভাবে ভালোবাসবে জানতে পারতাম না। এখন দেবও আমাদের ভালোবেসে ফেলেছে। লোকসভায় যেসব বিধায়করা আছে তৃণমূল কংগ্রেসের, তারা নাকি শুনছি কোনো একটা রাজনৈতিক দলের কলিং বেল টিপেই চলেছে, দরজা কিন্তু খুলছে না। যা অবস্থা চলছে না, তৃণমূল দলটা বলে তো রাজনৈতিক দল না, ওটা একটা ক্লাব। কদিনের মধ্যে তাসের বাড়ির মতো ভেঙে পড়বে।
একের পর এক বিধায়করা রাজ্যসভার এবং লোকসভার কলিং বেল টিপছে। ঠিকানাটা বলতে আমার খারাপ লাগছে ওদের, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তো। উল্টো দিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রথম নিদর্শন লাগলেন, অনন্য নিদর্শন, যে ভারতবর্ষের লোকতন্ত্রে একজন গোহারান হেরেও বলে আমি হারিনি, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। খুব সত্তর প্রয়োজন হচ্ছে মানসিক হাসপাতালে ওনাকে ট্রান্সফার করা। আইসিইউ অন হুইলস উনি অনেকবার বলেছিলেন খুলবেন, চলমান সেবা যান সেগুলো আমরাই ওনাকে পাঠিয়ে দেবো, ওনাকে সত্তর কোনো রকম মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হোক। যে অচলাবস্থা তৈরি করার প্রচেষ্টা উনি করেছেন সেটা রাজভবন আছে, ভারতবর্ষের সংবিধান আছে, লোকতন্ত্র আছে, নিমেষের মধ্যে সেগুলো শেষ হবে। আমি বলি পথে আসুন মুখ্যমন্ত্রী, হার মেনে নিন, গোহারান হারটা আরও ভালো করে মেনে নিন, অ্যাটলিস্ট স্বস্তি পাবেন। আমি আমার প্রচার করার সময় বারবার বলেছিলাম ওনার জন্য আমি চাকরি খুঁজছি। একবার ভেবেছিলাম, না উনি নিজেই বলেছেন আমি আইনজীবী হিসাবে আবার প্র্যাকটিস করতে শুরু করব, অনেক কেস হবে সেই কেসগুলো আমি দেখব। রাজ্যের প্যানেল নেই, কোটি কোটি টাকার আইনজীবী নেই, সবকটা জেল হবে, হয় গারদে নয় নারদে, সব ধরা পড়েছে, এখন কিছু অসুবিধা নেই ওদের। আচ্ছা আমি শারদদা আপনাকে একটু থামাচ্ছি, মানে ভাবুন মানুষের কতটা রাগ হতে পারে, এবং আমি সিরিয়াস বলছি, এটা আপনাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। এটা করাতে হয়তো অনেকে বলবে যে ময়ূক তো বিজেপিকে অ্যাপ্রিসিয়েট করছে, না, এই অ্যাপ্রিসিয়েশনটা দরকার। তার কারণ তৃণমূল কংগ্রেস এবং সিপিএম যে রক্তারক্তির রাজনীতিটা করেছিল, আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি দেখে। তৃণমূল কংগ্রেসের নেতারা পর্যন্ত থ্যাংক ইউ জানাচ্ছে এক এক করে। আমি শারদদা বা বিভিন্ন বিধায়ক যারা রয়েছেন তারা তালা খুলে তৃণমূল কংগ্রেসের অফিস খুলছে। আজকে একজন বাম নেতা তিনি বেঁচে নেই, দুজন আসলে দুজনেই মারা গেছেন, সৈফুদ্দিন চৌধুরী এবং সমীর পুততুণ্ড। সিপিআইএম থেকে একসময় বেরিয়ে এসেছিলেন শুধু এটা বলার জন্য যে এই হিংসার রাজনীতিটা প্রথমে বন্ধ করতে হবে, এটাকে নালিফাই করতে হবে। কি অদ্ভুত কট্টর নরেন্দ্র মোদী বিরোধী সৈফুদ্দিন চৌধুরী আজকে যদি বেঁচে থাকতেন, আমার ধারণা তিনিও বিজেপিকে ভোট দিতেন, বা তিনি অন্তত এটা বলতেন যে হ্যাঁ সত্যি নরেন্দ্র মোদীর দল এটা বাংলায় করে দেখালো। এক, রক্তপাতহীন নির্বাচন, এবং দুই, ভোট পরবর্তী একটা সন্ত্রাসের ঘটনা ঘটলে ঝাঁপিয়ে পড়ে ডিজিকে বলা আপনারা বন্ধ করুন এটা, নয়তো এবার আমরা শাসক দল হিসাবে কিন্তু রাস্তায় নামবো, কারণ ল অ্যান্ড অর্ডার এখন আপনাদের নির্বাচন কমিশনের হাতে। এটা অ্যাপ্রিসিয়েট করতে হয়। কিন্তু তার পাশাপাশি একটা জিনিস আমার নিজের মানে লজ্জা লাগছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমারই বয়সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কম বয়স এবং এই বয়সে লোকে চোর চোর স্লোগান দিচ্ছে বাড়ির সামনে। মানে আমার বাড়ির সামনে কেউ যদি চোর চোর স্লোগান দেয়, আমার বাড়ির সামনে আজও আমার ভয় ছিল, আমার সিরিয়াসলি রজত শুভ্র ব্যানার্জি আমার মতন মধ্যবিত্ত বাঙালির ভয় ছিল, এবং সেটাই আসলে কনসলিডেটেড ভোটে রূপান্তর হয়। রজত শুভ্র ব্যানার্জির কাছে যাব, ওনারও ভয় ছিল, আমারও ভয় ছিল যে আমার বাড়ির সামনে না জিহাদি রোহিঙ্গারা চলে এসে তৃণমূল যদি সরকারে চলে আসে, এবার আমার বাড়ির সামনে না চলে আসে এবং আমাদের না মেরে ফেলে, আমাদের না রাজ্য ছাড়া করে, যেখান থেকে কনসলিডেট হচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে চোর চোর স্লোগান, একবার দেখব। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে কার্যত দুর্গে পরিণত করা ছিল গোটা এলাকা। এই মুহূর্তে আমি তার বাড়ির সামনেই রয়েছি। পালা বদলের পর কলকাতা পুলিশের তরফ থেকে যে সমস্ত গার্ডরেল দেওয়া হয়েছিল তার নিরাপত্তার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার জন্য, সেই সমস্ত গার্ডরেল কিন্তু এই মুহূর্তে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সমস্ত গার্ডরেল কলকাতা পুলিশের তরফ থেকে এক এক করে তুলে এই ট্রাকের মধ্যে তোলা হলো, এবং সেই ট্রাকে করেই যে গার্ডরেল রয়েছিল অস্থায়ী, যে অটোমেটিক গার্ডরেল, সেই গার্ডরেলও কিন্তু এই মুহূর্তে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে যারা এখানকার মানুষজন রয়েছেন তারা বলছিলেন যে দীর্ঘদিনের তারা অতিষ্ঠ হয়েছিলেন, এই রাস্তা তারা ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারতেন। সমস্যাটা হতো, একদিক দিয়ে গাড়ি যেত, আসা যাওয়া খুবই প্রবলেম হতো। সামনেই এসএসকেএম হসপিটাল, যেখানে যাবার জন্য এখানে নাকতলা টু হাওড়া স্টেশন পরে একটা বাস যেত, কালীতলা মিনি যেত, সব কটা বন্ধ করে দিল শুধুমাত্র এনার কারণেই। আর রাস্তাটা শুধুমাত্র এইটুকানি ব্লকেজ নয়, মাঝ রাস্তা অব্দি ব্লক করে থাকতো। গাড়ি ঘোড়া তো এলে প্রচন্ড চেকিং করতো, এই গাড়ি কার, ওর গাড়ি কার, যার জন্য আমাদের এখানে যাওয়া আসা বন্ধ হতো। গেলে উপাস দিয়ে ঘুরে যেতে হতো, যেটা স্মুথ ওয়েতে যাওয়া যেত সেটা বন্ধ করে দিয়েছিল, মাঝ অব্দি বরাবর ব্যারিকেড করে দিয়েছিল, এইরকম চলতো। হ্যাঁ, অনেক দিন বাদে সমস্যার সমাধান হয়েছে এবং আমাদের পাড়া আগের পাড়া আবার ফিরে এসেছে, আগের পাড়া আবার ফিরে তৈরি হয়েছে। ও এত যদি গার্ড নেয় তার জনসাধারণ কেউ দেখবে এটা কি? জনসাধারণকে দেখবে কি? জনসাধারণ তো নির্বাচিত হয়েছে, তার যদি এত গার্ড, এত ভয়। যে অসুবিধা ছিল, আমরা সিনিয়র সিটিজেন তো একটু পাড়াতে চাইলে
পুলিশ বলতে আমরা আপনাদের ডিউটি করব না, আমরা এনার ডিউটি করব। চিন্তা করুন, আর ওখানে ঢুকতে দিত না। কতদিন রাত্রে এখন কি মনে করছেন? হ্যাঁ, এখন সত্যি একদম দারুণ লাগছে, এখন ভালো হয়েছে, লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। এই মুহূর্তে কিন্তু এলাকার মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে তারা এবার একটু হলেও শান্তিতে নিঃশ্বাস নিতে পারবেন, তারা এবার শান্তিতে একটু যাতায়াত করতে পারবেন। ক্যামেরায় অতনু নাগের সঙ্গে রুমকি দে, রিপাবলিক বাংলা, কলকাতা। এই মুহূর্তে আমার সাথে দুজন তৃণমূল কর্মী রয়েছেন, মুখপাত্র এক সময় রয়েছেন। আমি জানি না তারা এখনও মুখপাত্র রয়েছেন কিনা, আমি এটাও জানি না এখন মিডিয়া সেলে কতজন অ্যাক্টিভ রয়েছে। এই মুহূর্তে কোহিনুর মজুমদার আমার সঙ্গে রয়েছেন এবং সুপ্রিয় চন্দ্র রয়েছেন। দুজনেই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে নিয়ে তারা বলছেন বিরক্ত। আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন তারা বলেননি, কিন্তু আমি তাদের কাছে আসবো। কিন্তু তার আগে রজত শুভ্র ব্যানার্জি একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশী। রজতবাবু, এগুলো কি সিরিয়াসলি হতো? মানে দেখুন, আমার কোনো প্রবলেম নেই, মমতা বন্দ্যোপাধ্যায় একদম Z+ ক্যাটাগরির সিকিউরিটি পাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের সিএম, তিনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, তিনি একটা দলের সুপ্রিমো। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এমপি। আমি তো বিজেপিতে অনেক এমপিকে দেখেছি, রিপাবলিক বাংলাতে তারা একবার একটু থামাচ্ছি। এখানে কিছু একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এখনো চোর চোর স্লোগান দিচ্ছে কিছু লোক। রুমকি ওখানে কি হচ্ছে? 188 এ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কি হচ্ছে এই মুহূর্তে? দেখো ময়ূখ, এই মুহূর্তে কিন্তু যে গার্ডরেল ছিল সেই গার্ডরেল পুলিশের তরফ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকার মানুষজন তারা বাড়ির সামনে জড়ো হয়েছেন, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন এবং এরই পাশাপাশি তারা কার্যত বলছেন তারা খুলে নিঃশ্বাস নিতে পারছেন, তারা খুলে নিঃশ্বাস নিতে পারবেন। এবং এই মুহূর্তে এলাকাবাসী তারা জড়ো হয়ে ছবি তুলছেন, কারণ এই এলাকা দিয়ে তারা যাতায়াত করতে পারছেন না। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। অভিষেক চোরের বাড়ি দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পয়সা। আপনি কি এলাকার আমি বেহালার বাসিন্দা। আমার ওয়াইফ ভবানীপুরে পড়াশোনা করতো, এখানে আমি প্রতিদিন যাই। এত পুলিশের অত্যাচার করতো তা বলার মতো না, এত অত্যাচার করতো। ঠিক আছে, আমাদের এখানে বিজনেস করি পরে এখানে আমাদের এই চাঁদা দাও, ওই চাঁদা দাও, এটা দাও, সেটা দাও, আমাদের জিনিস সব করে দিচ্ছিল। আমাদের মনে করতে হবে গাড়ি রাখার ট্যাক্স, বাইকর ট্যাক্স, এভরিথিং ট্যাক্স, এই গাড়ির ট্যাক্স, ওই ট্যাক্স, এভরিথিং উই গিভ টু দেম। আর কথা আমাদের দিতে হতো আমাদের ট্যাক্স, এই চাঁদা, সেই চাঁদা, ওই চাঁদা। এই জন্য আপনারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারতেন না? আপনাদের সামনে হাসপাতাল, অ্যাম্বুলেন্সে যাতায়াত। কোনো না, অ্যাম্বুলেন্স কি আগে উনি যাবে, উনি রাজার বেটা আছে, আর উনি যাবে। অ্যাম্বুলেন্স বাস বন্ধ করে দিয়ে জানেন, এই রোড থেকে বাস চলতো, নাকতলা মিনি বাস চলতো, এই রোড থেকে একটা বাস চলতো না। এখন খালি ওর সিকিউরিটি গার্ড যাবে আসবে, ওর জন্য সেপারেট গেছে এই রোডটাকে। এই রোড রজতবাবু, এগুলো কি সত্যি হতো? একদম সত্যি হতো। আমি খুব কুইকলি বলছি, সময় খুব একটা হয়তো নেই। আমার মা নিজে পড়ে গিয়েছিলেন। আপনার বাড়ি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশের বাড়ি? একদম পাশের বাড়ি। যে গলিগুলো দেখাচ্ছে, যেখানে গলিটা, ওই গলিটাই আমার, একদম সেম দেয়াল আমরা শেয়ার করি। ওইখানে মা একবার পড়ে গিয়ে আমি সকালবেলা ভীষণ বিপদে পড়েছিলাম। বলা বাহুল্য যে আমি ভয়টাই পাই না, আমি ডেয়ার ডেভিল মানুষ। আমি ওদের বলেছিলাম, চোখে চোখ রেখে যে 50টা চোর বসে, এই 50টা পুলিশ বসে একটা চোরকে পাহারা দিচ্ছেন, আপনাদের লজ্জা করে না? তো ওরা গিয়ে আমার মাকে অ্যাম্বুলেন্সে তুলে সাহায্য করে। আজও সেই গার্ডরেলটা টেনে আমি গলিটা ব্লক করে রেখেছি। ক্লাস 8 ফেল করা ছেলে ট্রান্সফার সার্টিফিকেট পেয়েছিল নবনালন্দা থেকে, ভালো করে দাঁড়াতে শেখেনি, কিছু ইংরেজি বলে একটা ঘুষি খেয়েছিল চোখে, সেই ছেলেটা বোধহয় মারা গেছে যে মেরেছিল। আর মোটামুটি কনভয়টা ছিল ওর, এটা কি সত্যি বিশাল কনভয়? ডোনাল্ড ট্রাম্পের মতো। এবং সেটা ফরচুনার ইত্যাদি নয়, সেখানে BMW, অডি। আমি ইংল্যান্ডে থাকতাম ভাই, আমি টপ ক্লাস মার্সিডিজ চালাতাম, ওই রকম 4টে গাড়ি ওর ছিল। আমি দেখে অবাক। এবং বাড়ির ওইখানে উনি তো এমনিতে ব্যবসায়ী, মানে লিপস এন্ড বাউন্স বলে একটি কোম্পানি, পুরো সেটা আমি ব্যক্তি আক্রমণ করবো না, কিন্তু আমি লিপস এন্ড বাউন্স বলে একটি কোম্পানি রয়েছে, সেই কোম্পানি। আমি অবাক হয়ে যাচ্ছি একটা জিনিসে, আমি অবাক হয়ে যাই, যদিও দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে এটা একেবারেই এনকারেজ করা উচিত না। এখানে যে মানুষজন রয়েছেন, আশা করি পুলিশের যারা আধিকারিক রয়েছেন তাদের অবিলম্বে উচিত, ওখানে যদি আনরুলি মব থাকে, এটা বিজেপি শাসক দল হিসেবেও এনকারেজ করছে না। কেউ যদি বেশি মাতব্বরি করে, আমার ব্যক্তিগতভাবে মনে হওয়া উচিত যে এখানে লাইভ এদের মুখগুলো দেখানো উচিত। যদি এখানে কোনো বদমাইশি হয়, বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, কিন্তু উনি একজন এমপির বাড়ির সামনে অসভ্যতাটা করা যায় না। আমি দুপুরবেলা মার কাছে ছিলাম, আমি পরিষ্কার থামিয়ে বলছি, ওখানে প্রচুর ছেলে হঠাৎ ঢুকে যাচ্ছিল।
আই পুট মাই বডি অ্যাক্রস। আমি ওখানে কিউআরটি টিম রয়েছে, আমি পার্টি অফিসে খবর দিয়েছি, আমি নিজে দাঁড়িয়েছিলাম। অ্যাপারেন্টলি ওর ওপর থেকে বাচ্চারা উঁকি মারছিল, আমি বলেছি বাচ্চাদের সেফটি ফার্স্ট, এবং পুলিশদের বলে এসেছি যদি বিজেপির পতাকা হাতেও কেউ আক্রমণ করে তাকে যেন তোলা হয়, পার্টির লোক এসে পরে বিচার করবে সে বিজেপি না টিএমসি। ঠিক শারদা, জাস্ট 30 সেকেন্ডস, তারপরে সুপ্রিয় এবং কোহিনুরের কাছে যাও। দল গৃহমন্ত্রী এবং ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল তার কনভয়েতে ইঁট ছোড়ে, যারা প্রধানমন্ত্রীর কনভয় চলাকালীন জয় বাংলা গো ব্যাক স্লোগান দেয়, তাদের ওপর যদি জন আক্রোশ নেমে আসে, আমি সেটাকে কোনোদিন বলবো না যে এমপি বলে তাকে আলাদা প্রোটেকশন দেওয়া হবে। জনগণের আক্রোশ, জনতা জনার্দন, এটা মাথায় রাখতে হবে। বেশ করেছে, যা জনগণ চেঁচাচ্ছে বেশ করেছে। নবান্নতে দাঁড়িয়ে বলেছে মুখ্যমন্ত্রীকে চোর, এর থেকে বড় পাওনা কি পেতে পারে জনগণ? এই শিরদাঁড়াগুলো কোথায় চলে গেছিল বাঙালির? 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পরে ফিরে এসছে। আমি কোহিনুর এবং সুপ্রিয়র কাছে যাব। কোহিনুর, হঠাৎ তুমি যে ছবিগুলো দেখছো, মানে এখন মনে হচ্ছে যে কোথাও গিয়ে মার্কেটিং স্ট্র্যাটেজি হয়েছিল, এবং একটা সময়, দীর্ঘ সময় তোমরা রিপাবলিক বাংলাকে ইগনোর করেছো, আসনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটামুটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে তোমরা নেই, মানে এটার থেকে দুঃখজনক বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কিছু নয়। যাদেরকে বড় করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে তারা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সদস্য, যদি সদস্য ধরি, মানে আমাদের দলে তো সেরকম সদস্যপত্র নেই সিপিএম বা বিজেপির মতো, কংগ্রেসি দল, সদস্য ধরি সেটি 2011-12 হতে পারে, 14 উনি টিকিট পেয়ে সাংসদ। আমার কাছে 2006, এখন হয়তো পাবো না, ফেসবুকে স্ট্যাম্প মারা, আমার ফেসবুকে স্ট্যাম্প মারা আছে যে আমি তুলেছিলাম, আমি নমিনেশন পেপার তুলেছিলাম তৃণমূল ছাত্র পরিষদেরই হয়ে, এবং সেটা সাক্ষী বর্তমানে ডাক্তারবাবুদের বিধায়ক দলের একজন সদস্য সজল ঘোষ, তিনি আমাকে পাঠিয়েছিলেন তুলতে, জানি সিটি কলেজ। কোহিনুর ইতিহাস আমার জানা। তো 2006-তে আমি যদি ছাত্র রাজনীতি শুরু করি, আর কেউ যদি 2011-12-তে এসে রাজনীতি শুরু করেন, সে আমাকে কি করে বড় করলো ময়ূক ভাই, আমি এটা তো জানি না, এটা কোন লজিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাদা করতে তোমরাই, তুমি অভিষেক, সাহস অনেক, বাংলার যুবরাজ বলতে, আরে আমি জানি না বাংলার যুবরাজ কি করে হলো? আমি রিপাবলিকে, তুমি কি কোটাল পুত্র যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজ? এটা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আবার আমি একটা বলি, আমাকে তোমার কাছে আমি অন্তত 100 শো করেছি, এবং এটা অভিযোগও থাকতো যে রিপাবলিক একটু অন্যদিকে চ্যানেল হয়, তৃণমূলের কোহিনুর কেন এত বলতে পারছে ময়ূকের শ্রোতে। আমি একবারও যুবরাজ শব্দটা আজও ব্যবহার করি না, এবং আমার ধারণা এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরাও কী করে করতো। যুবরাজ কখনো রিপাবলিক দেশে তো যুবরাজ হওয়ার কোনো জায়গা থাকে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের জেনারেল সেক্রেটারি ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও আছেন আমার দলের জেনারেল সেক্রেটারি। আমার অভিযোগটা কি আমার একার অভিযোগ? আমি নয়, অভিযোগটা কি? আমি যে অভিযোগ, তুমি তো সোশ্যাল মিডিয়ায় বলছো ফেরেববাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়দের পাশে ঘুরে, ও বলেছে যত বিশ্বের লোক যাদের বাড়ির পাশে তৃণমূল কংগ্রেসের কেউ তাকে চেনে না, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকে। তারা নন্দীগ্রাম যায়, তারা অনেক বড় বড় জায়গায় যায়, অনেক বড় বড় নেতা হয়। কিন্তু আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তুমি বলছো না রিপাবলিককে ইগনোর করেছে ক বছর, 3-4 বছর, আমাকে 2 বছর ঘরে ঢুকিয়ে দিয়েছে। অভিযোগটা কি ছিল? অভিযোগ ছিল, আমি আজও জানি না, আমি জিজ্ঞেস করেছি, ওনাকে টেক্সট দেখাতে পারে, আই ক্যান শো ইউ দ্য টেক্সট, যদি উচিত নয় এটা, যে আমাকে না অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছাতে পারতে তোমরা? হ্যাঁ বলছি এক এক করে, আমাকে ইগনোর করে রাখতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছানোর ধরুন, তৃণমূল কংগ্রেস করেছে 1998 থেকে, সিপিএমের অত্যাচারে পুকুরে পলিডল পড়েছে, গাঁজা কেসে অ্যারেস্ট হয়েছে, সব হয়েছে। 2024 সালে তাকে তৃণমূল কংগ্রেসের এআইটিসির অফিসের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কোনো কেরানি, নট এনি কাউন্সিলর, নট এমএলএ, মমতাদির আমলে রতন দা বসতো, মানিক দা বসতো, এমনকি অনুপ চ্যাটার্জিরাও থাকতো কাউন্সিলর। কোনো কেরানি ফোন করে বলেছে আপনি একটু আসবেন, দেখা করবো, আপনার সঙ্গে দেখা করবো। কে দেখা করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় না, তার অফিসের কোনো পিএটিএ হবে। সে সকাল 11টায় মানে সোজে গুজে আসছে, এসে আমি দেখলাম যে সে 11টার সময় ওই নিচে সিঁড়ির তলার ধারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করলো না পিএ? শুনুন না পুরোটা একটু, ময়ূক দা আবার ইউ স্টার্টেড ইট अगेन। বলুন আজকে তো মানে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি বলে। তো সে 11টার সময় আসলো, এসে বসে আছে 8:30 ইভিনিং, 8:30টার সময় তাকে পুলিশ বললো না আজকে দাদা ব্যস্ত হবে। দুপুর 3টের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকতো ক্যামাক স্ট্রিটে, এই দুপুর বিকেল সন্ধ্যে 6টা অবধি থাকতো। এই 3টে থেকে 6টার মধ্যে ওখানে পুরো লক, নো এন্ট্রি।
তো আমি একবার কোনো এককালে বলে দিয়েছিলাম শুধু ঘোড়াটুকু যোগ করে দিলে রাষ্ট্রপতিকে হারিয়ে দেবে, ঘোড়াটাই শুধু নেই। তো যাই হোক, আমার মতামত যেটা, যে আমি আর কিছুই না, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করছি না, জ্বালা থেকে ভুগছি। না, কিন্তু এটা যে বারবার বলছে আরজি করের সময় তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করেছিল নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্যাং, এটার মধ্যে তুমিও ছিলে? আমি ছিলাম না বলেই তো আমি বাতিল। মানে তৃণমূল কংগ্রেসকেই ভেঙে দুর্বল করার চেষ্টা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যাং। সিক্রেট, আপনি একটা কোড বার করে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমার নামে ডিফামেশন মামলা হতে পারে, যে যারা মামলা করুক, আরে মামলা করুক, মামলা করুক, আমার বিরুদ্ধে মামলা করতেই পারে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা তো একটা তথ্য নয়, এটা তো একটা মেথোডোলজি, আপনি বলতে পারবেন। টেল মি ওয়ান লাইন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই পিরিয়ডে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বীর ভাট্টা বামপন্থী লোকেরা দেখে নেবো, চিড়িয়ে নেবো, আর বুকুরে ফেলে দেবো, উপড়ে দেবো, সব হচ্ছে, ওয়্যার ইজ অভিষেক ব্যানার্জি? টাকার উৎস, এই যে বামপন্থীদের আন্দোলন টানা, টাকার উৎস কোত্থেকে এলো? পুরোটাই। যে একজন কাউন্সিলরের হাজবেন্ড, তিনি সাসপেন্ড হলেন, আমি কাউন্সিলর প্রোগ্রাম করেছি, কিন্তু হাজবেন্ড দুটো আলাদা এন্টিটি, সাসপেন্ড হলেন প্রকাশ্যে, সবাই জানে যে তার নেতৃত্বে বামপন্থীর ছাত্রছাত্রীরা, ডাক্তারেরা আন্দোলন করলো, এবং আপনি ফলো করবেন। বিজেপি আজকে, মা, আমার বোন মারা গেছে ময়ূক, তুমি জানো যে আমার মা তারপর মারা যায়, কন্যা মারা গেলে ভুলভাল বকে, হতে পারে আমি ঠিক বলেছে ভুল বলেছে এই বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু সেই মোমেন্টে দাঁড়িয়ে আমি একজন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি বুক চিতিয়ে আমার দলকে আটকাবো। বিজেপি কোনো ফাউল করলে, এটা দেখেছেন, বিজেপির মুখপাত্র আটকাবে, সিপিএম কোনো ফাউল করলে তার মুখপাত্র আটকাবে। সেইখানে দাঁড়িয়ে যখন সবাই প্রোটেকশন করছে, টেল মি ওয়ান লাইন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে, এটা কি সত্যি কথা যে টালিগঞ্জের তুমি নেতা এবং বিভিন্ন সিনিয়র নেতাদেরকে, ফিরহাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস থেকে শুরু করে বিভিন্ন নেতাদের কি রঙের জামা পড়বে সেটাও আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বলে দিচ্ছে? এটা আমি জানি না, এটা অনেকে বলে, আমি জানি না, কিন্তু আমি জামাটা, আমি পলিটিক্যাল, আই উইল টক পলিটিক্যাল। আপনি বলুন, অরূপ বিশ্বাসকে বর্ধমানের দায়িত্বে ছিল, ইউ নো অ্যাবাউট মি, আমি তো এমন জানেন যে আমি কোথায় রাজনীতি করি, কোথায় বাড়ি, সব জানি। অরূপ বিশ্বাস নাকি মধ্যখানে কাজই করতে পারেনি বিভিন্ন ক্ষেত্রে, বর্ধমানে দায়িত্ব দিয়েছিল। প্রার্থীর নাম জানেন? ফিরহাদ হাকিম ছিল মুর্শিদাবাদের দায়িত্বে, হুগলির দায়িত্বে, প্রার্থীর নাম বলতে পারবে? যে জানতে পারতো যে সুব্রত বক্সী প্রার্থীর নাম জানতো? মানে এই জানতো না কেন? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাইলে করে রেখে দিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতীক জৈন, এ তিনজন বাদ দিয়ে প্রার্থীর নাম কেউ জানতো না। বেশ, আমি একবার অরিন্দম ভট্টাচার্য, এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে, এটা মানে একটা দল এরকম একটা সুইসাইডাল জিনিস কেন করবে অরিন্দম দা? প্রতীক জৈন কে? হরিদাস পাল তৃণমূল কংগ্রেসের, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় না হয় জানলো, টপ দুজন, মানে এইভাবে এত মানুষ তো এখন, মানে এরা হয়তো কংগ্রেসে চলে যাবে, তৃণমূল দলটা থাকবে। অরিন্দম দা, আমি ময়ূক একটা কথাই বলি, প্রাইভেট লিমিটেড নয়, প্রাইভেট বুচার লিমিটেড, হ্যাঁ, একদম প্রাইভেট কসাই। আমি তৃণমূল নিয়ে কোনো আলোচনা করতে চাই না, আমি একদম ইন্টারেস্টেড না। আমার দুটো জিনিস আমার আজকে বলার, 5টা বছর ধরে 3 কোটি মানুষ, আমার এখন অবধি হিসেব 3 কোটি 20 লক্ষ হিন্দু ভোট দিয়েছে। এই 3 কোটি 20 লক্ষের আওয়াজ ছিল রিপাবলিক। সমস্ত মিডিয়া আজকে সরকারের ধামা ধরা হয়ে, এই যে বলা হয় চতুর্থ স্তম্ভ পশ্চিমবঙ্গে পঙ্গু ছিল, খোড়া ছিল, কানা ছিল, শুধু গলা ফাটিয়ে গেছে রিপাবলিক। অর্ণব গোস্বামী, ময়ূক, স্বর্ণালী, শুভ্রাংশু, কিশোরয় তো সামনের মুখ, এই যে আমার সামনে ক্যামেরা ধরে আছেন দাদারা, মাইক সেট করছেন, পুরো রিপাবলিকের টিম, তারা এই 3 কোটি মানুষের ক্রন্দন আওয়াজকে তুলে ধরেছেন অভয়ার আওয়াজ, তুলে ধরেছেন আজকে 26,000 চাকরি চুরির আওয়াজ। এই রিপাবলিক ছাড়া কেউ এই কাজ করেনি। একটা প্রিন্ট মিডিয়া, ওগুলোর নাম ছিল জাগো বাংলা, জাগো বাজার, জাগো কাল, জাগো দিন, জাগো সময়, কোনো প্রিন্ট মিডিয়া বেঁচে থাকেনি, মেরে ফেলা হয়েছে। এবং আজ বরুণ সেনগুপ্তর বর্তমানের নাম দিয়েছিলাম জাগো মান, জাগো আনন্দ, জাগো 24। এই হতে 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 চতুর্থ স্তম্ভের কেয়ারের 4টে পার, একটা পার নেই, জুডিশিয়ারি নেই। সেইখানে দাঁড়িয়ে আজকে মনে পড়ে যে সাংঘাতিকভাবে মরিচঝাপি, যে আশিস রুইদাস, দেবজিৎ রুইদাস, জ্যোতিবাবু গুলি চালিয়ে দিলেন,
3 বিঘা জ্যোতিবাবু বিক্রি করে দিলেন বাংলাদেশের হাতে, এবং ওখানে তপন শিকদার ছুটে গেলেন, মারা গেলেন বিনয় সরকার। তপন শিকদার ভিক্টর ব্যানার্জি থেকে প্রদীপ মণ্ডল সন্দেশখালী কেটে ফেলে দিল, সাইবাড়ি বেড়ে ফেলেছে হিন্দুকে দিনের পর দিন 40 বছর ধরে। তৃণমূল হত্যা করেছে, মেয়েদেরকে রেপ করেছে। আমার নাম মনে পড়ছে ত্রিলোচন মাহাতো, আমার কষ্টের চোখের জল বেরিয়ে যাচ্ছে। ত্রিলোচন মাহাতো গাছের মধ্যে শুধু বিজেপির ফ্ল্যাগ লাগিয়েছিল বলেছিলেন না অমিত শাহ উল্টো করে টাঙাবেন, আমি নাম বলে দিচ্ছি ত্রিলোচন মাহাতোর খুনি, তাকে উল্টো করে টাঙা দরকার। শেখ রফিক, এবং মেরে ফেলেছেন তারা প্রদীপ মণ্ডলকে, তার টুকরো টুকরো বডি নিয়ে দেবদাস মণ্ডলের এই শাহজাহান নিয়ে গেছে। এই জাহাঙ্গীর কেটে ফেলেছেন সাতগাছিয়াতে অনিশ মুখার্জিকে, দেবজিৎ নাগকে, আমার নামগুলো মনে পড়ছে 2017। অরিন্দমদা, প্রবলেমটা হচ্ছে রাজেশ তাপস, যে বাংলার শিক্ষক চেয়েছিল বলে নতুন বাঙালি হয়েছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, ঠিক বাংলার শিক্ষক। আচ্ছা অরিন্দমদা, আমি একটু থামাবো কারণ সুপ্রিয় চন্দ্র অনেকক্ষণ ধরে বসে রয়েছে। সুপ্রিয় চন্দ্র তৃণমূল করতো আমি শুনেছি, কিন্তু এখন আমি জানি না যে তৃণমূল কংগ্রেসে, আমি আবার সুপ্রিয়কেও এটা বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই যারা ঘোরাঘুরি করতো তাদের মধ্যে থেকে সুপ্রিয় চন্দ্র বা রিজু দত্ত, কোহিনূর, এই যে গ্যাং, এই যে লট, তারা আমি জানতাম। এখন সুপ্রিয়, তোমরা হঠাৎ করে এই কান্নাকাটি করছো কেন? তোমরা কি বিজেপি জয়েন করতে চাও? না না, বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কোনো কথাবার্তা বা সংযোগের মধ্যে জায়গা নেই, কিন্তু মূল কথা হচ্ছে যে কথাটা বারবার করে আমি বিভিন্ন সময় থেকে বলে এসেছি। আজকে রিপাবলিক বাংলায় বসেছি, প্রায় 2 বছর পর তোমাদের সঙ্গে সামনাসামনি কথা হচ্ছে টেলিভিশনের মধ্যে। প্রায় 2023-এর সময়কাল থেকেই, যবে থেকে 2023 অব্দি মুখপাত্র থেকেছি, তারপর যুবর দায়িত্বে আছি, এখন জেলায় বা ইত্যাদি, আগে রাজ্যে ছিলাম ইত্যাদি, ছাত্র হলো। মূল কথা হচ্ছে যে এই যে আজকে যে ক্রাইসিস পিরিয়ড, আজকে আরজিকর নিয়ে কথা হচ্ছে, আজকের ক্রাইসিস পিরিয়ডে উত্তরবঙ্গের পুরো জলপাইগুড়ি থেকে মালদা, দিনাজপুর থেকে কোচবিহার, কোনো কর্মীর পাশে শীর্ষ নেতৃত্ব হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। এই জায়গাটা অত্যন্ত লজ্জাজনক। এবং নেতৃত্বের দায়িত্ব থেকে, আজকে নেতা মানে তার কাছে ক্ষমতাটা যখন আছে তখন ক্ষমতা নেতৃত্বকে তৈরি করে না, দায়িত্বশীলতা নেতৃত্বকে তৈরি করে বলে আমি বিশ্বাস করি। সেই জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে একদম অত্যন্ত হতাশাজনক আজকে ছবি। আমি উত্তরবঙ্গ স্পেসিফিকই বলবো, কারণ আমি নিজে, তুমি জানো আমি উত্তরবঙ্গের ছেলে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় মুখ করে ধূপগুড়ির মাটিতে 2022 সালে বলেছিলেন যে তৃণমূলের অভিধানে উত্তরবঙ্গ বলে কোনো আলাদা শব্দ নেই, উত্তরবঙ্গ কোনো জায়গা, উত্তরবঙ্গ বলে আলাদা কোনো জায়গাকে বলা যাবে না। আজকে উত্তরবঙ্গে কি রেজাল্ট এসছে? উত্তরবঙ্গে আজকে রেজাল্ট এসছে যে উত্তরবঙ্গের অভিধানে তৃণমূল বলে কোনো শব্দ নেই, উত্তরবঙ্গ পাল্টা দিয়েছে। না, আমাকে একটা হিন্ট দাও সুপ্রিয়, আমাকে একটা হিন্ট দাও যে উত্তরবঙ্গ কেন্দ্রিক কি আদৌ তোমাদের দলটা ছিল, না দক্ষিণ কলকাতা কেন্দ্রিক একটা গোটা দল তৈরি হয়ে গেছিল, এই যেখানে কোহিনূররা থাকে? আমিও ঘটনাক্রমে টালিগঞ্জের মধ্যে থাকি। না না, আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করে উঠে এসছেন, তার সঙ্গে যে নেতৃত্বটা স্বাভাবিকভাবে ন্যাচারাল গ্রুপ হিসেবে উঠে এসছেন, সেটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক জায়গাটা নিয়ে প্রশ্ন, আপত্তি। তুমি আজকে রিপাবলিকের ক্যামেরা অফ করে তৃণমূল কর্মীদের কাছে যাও, তৃণমূল নেতৃত্বের কাছে, আমি এখনো যারা জেতা বিধায়কদের কাছে তুমি ক্যামেরা অফ করে যাও, জায়গায় জায়গায় দেখবে সেই কথাটা বলা হবে, বলবে তোমাকে হয় ক্যামেরার সামনে নাহলে ক্যামেরার পেছনে, যেটা আমি বলছি, এর বাইরে কোনো কথা বলবে না। বেশ বেশ, এবার তুমি বলবে, এবার একটু স্বাভাবিক প্রশ্ন, কেন এতদিন বলেনি? বলো, ছোট করে। কেন এতদিন বলেনি? আমি বলছি কেন এতদিন বলেনি, তার কারণ হচ্ছে পলিটিক্যাল টেরর বাংলা আগেও দেখেছে বিভিন্ন আমলে। কিন্তু এবার কি তুমি এটা দেখতে পাচ্ছ বাংলায়? এবার পলিটিক্যাল টেরর নেই, কিন্তু তৃণমূলের শেষের দিকটা 2021 থেকে 26, যে সময়টা আমাদের মতো লোকদের বারবার সরানো হয়েছে, এটা ছিল পুলিশ টেরর। বেশ বেশ, কোহিনূর 30 সেকেন্ড। আমি একটা দুটো পয়েন্টে আমার ডিফারেন্স আছে। এক হচ্ছে এই রুদালিটা, এই কান্নাকাটিটা বিজেপিতে আসার জন্য নয় তো? বাংলার জবাব চায় বাংলায়, আমি বলে দিচ্ছি হবে না। কোহিনূর, না কোহিনূরের উত্তর চাই। আমি দেখেছি, পয়েন্ট ইজ যে আমি যে কথাটা বলছি সেটা বিজেপি, কংগ্রেস, সিপিএম এর কথা না। আমি যে কথাটা বলছি সেটা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীদের কথা। আমাদের কাছে কোনো অসুবিধা ছিল না। তুমি যে বললেন না যে দক্ষিণ কলকাতা ভিত্তিক দল, এটা একটা অভিযোগ, ঠিক আছে, কিন্তু দক্ষিণ কলকাতা ভিত্তিক দল না। এখানে আমাদের স্বপন দেবনাথের মুড়ি চেবানোর মতো বর্ধমানের লোকও ছিল, সব ছিল। আজকে ঘুরে ফিরে এসে দলটা গিয়ে দাঁড়িয়েছে ক্যামাক স্ট্রিট, উইচ ইজ ভেরি রং।
আমাদের কি হতো যখন সিপিএম আমরা মারধর খেতে সব লরি করে চলে যেত মমতাদির বাড়ির সামনে, মমতাদি সেটাকে অ্যাড্রেস করতো রাত্রি 10টা 11টা। টেল মি ফ্রম 2020, 21 or 19, না 2021 টু বি মোর প্র্যাকটিক্যাল, যে কে গিয়ে এই ফেসিলিটিটা পেয়েছে। মুকুলদার আইমেলে মুকুলদাকে ধরতে পারতো, সব ক্ষোভ গিয়ে মুকুলদার কাছে বলতো, মুকুলদা ম্যানেজ করতো। শুভেন্দুদার কাছেও কিছু বলতো, ববিদার কাছে একসময় পার্থদার কাছেও বলতো, ববিদার কাছে বলতো, কেউ গিয়ে বলতো। আজকে তৃণমূল ভবনটায় বক্সিদা, জয়প্রকাশ মজুমদার বসে থাকে। তুমি একটা তৃণমূল কংগ্রেস কর্মীকে জিজ্ঞেস করো যে ওইখানে গিয়ে কোনো দিন কোনো সমস্যার সমাধান করতে পেরেছে পলিটিক্যালি? বেশ, আমার একদম আমার সময় শেষ। আমি বাংলার মানুষকে না, আমার একদম সময় শেষ হয়ে গেছে। এটা আমরা কন্টিনিউ করবো, কিন্তু আমি আবার একটা কথা বলে দিচ্ছি, বারবার করে বলে দিচ্ছি। কিছু অতি বিপ্লবীকে আমি চারপাশে দেখছি যারা মনে করছে যে ঝান্ডা লাগিয়ে বিভিন্ন জায়গায় ভাঙচুর করলে তাদের নম্বর বাড়বে। আমি জানি না তাদের দলে নম্বর বাড়বে কিনা, কিন্তু রিপাবলিক বাংলায় তাদের নম্বর কমবে। তাদের হয়তো মুখগুলো গোল গোল করে আমরা দেখিয়ে জেলে পাঠানোর ব্যবস্থাও মানুষ করবে। দয়া করে এই অতি বিপ্লব দেখিয়ে এখানে ভাঙচুর করে একটু বিজেপি করলাম, ওখানে জয় শ্রীরাম বলতে বলতে আগুন লাগিয়ে দিলাম, এটা করবেন না। এটা রোহিঙ্গা কালচার। এই রোহিঙ্গাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করার জন্যই বঙ্গীয় হিন্দু সমাজ আপনাদেরকে ভোট দিয়েছে। এই 12টার পরে হঠাৎ করে বিজেপি হয়ে গিয়ে এই জিনিসগুলো করবেন না, বাংলার মানুষ মেনে নেবে না। অনেক বড় ম্যান্ডেট পেয়েছেন, এবার সেটা দায়িত্বশীলভাবে কাজটা করুন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।